ওকে, আচ্ছা, আমরা গত ক্লাসে আমাদের চ্যাপ্টার 4টা শেষ করেছিলাম। সো টুডে উই আর গোনা স্টার্ট আওয়ার চ্যাপ্টার 5। সো এটাও হচ্ছে আপনাদের ফাইনালে থাকবে চ্যাপ্টার। আমাদের চ্যাপ্টার 5-এর পরে আমি আরেকটা ছোটো ছোটো চ্যাপ্টার দেখাবো, এরপরে ইনশাল্লাহ আমাদের রিভিউ ক্লাস আমরা স্টার্ট করব। ইয়েস, আমাদের এই মাসে যে কয়টা আমরা ক্লাস পাবো, এই ক্লাসে হচ্ছে আমরা নতুন চ্যাপ্টারগুলো পড়বো। নেক্সট মান্থে আমি চেষ্টা করবো যে আপনাদের যে 2টা ক্লাস আমি পাবো, সেই 2টা ক্লাসে আমি টোটালি রিভিউ ক্লাস নিব। রিভিউ ক্লাস প্লাস হচ্ছে আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এক্সাম নিয়ে অ্যান্ড হচ্ছে সাজেশন আমি শেয়ার করব। আচ্ছা, জি, কেউ কিছু বলছিলেন? পড়ানো না শেষ করে কীভাবে সাজেশন দিব বলেন? আমার তো আগে পড়ানো শেষ করতে হবে, রাইট? আপনাদের এখনও আমার সাথে আজকের ক্লাস বাদেও হচ্ছে আরও 4 সপ্তাহ আপনাদের সাথে ক্লাস আছে। সো ইটস আ লং টাইম, রাইট? সো আমি চেষ্টা করব যে আপনাদের সেপ্টেম্বর থেকে, আমি সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে আপনাদের সাথে সাজেশন নিয়ে বা হচ্ছে ওভারঅল রিভিউ নিয়ে আমি ডিসকাস করা শুরু করব। বাট এই মাস পর্যন্ত আমি হচ্ছে নতুন টপিকগুলাই আমি কন্টিনিউ করব। ওকে, চ্যাপ্টার 5 ইজ অল অ্যাবাউট দ্য গ্লোবাল এনভায়রনমেন্ট। দ্যাট মিনস বুঝাই যাচ্ছে যে গ্লোবাল বিজনেস নিয়ে কথা বলা হবে এই চ্যাপ্টারে। So in this chapter it's all related to global environment, global business, what type of business are there, মানে আমরা কয় ধরনের বিজনেস নরমালি দেখি, কোন বিজনেস অপারেশনের জন্য কোন জিনিসগুলো জানা দরকার, এই টোটালি বিজনেস, ডিফারেন্ট টাইপস অফ বিজনেস অ্যান্ড ডিফারেন্ট নেচার বিজনেস নিয়ে হচ্ছে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। সো our first topic is the nature of business. That means আমরা আমাদের এই ওয়ার্ল্ডে কয় ধরনের বিজনেস দেখে থাকি। Usually there are 5 types of business we see in this world. First one is our domestic business. What are our domestic businesses? Domestic business bolte ki bujhai? The business operations that are operated inside or the inside of the boundary of a country, a single country, right? So বা home country. আমরা যদি বলি বাংলাদেশে বা আমরা যদি কিছু ডোমেস্টিক কোম্পানির কথা উল্লেখ করতে চাই, তখন আমরা কোন কোম্পানির কথা বলতে পারি যেটা বাংলাদেশের বাউন্ডারির বাইরে অন্য কোথাও অপারেট করে না? আমাদের বাংলাদেশে এরকম ন্যাশনাল কোম্পানির একটা নাম বলেন, তাই না? সো অসংখ্য অর্গানাইজেশন আছে যারা হচ্ছে আমাদের হোম কান্ট্রির ভিতরেই হচ্ছে অপারেশন করে। বাট ডু দে এক্সপোর্ট অর ইম্পোর্ট? Yes, তাহলে কিন্তু they are not purely domestic organization. If you have to be a domestic organization, then you cannot import or export your product. ওকে, আপনি বাহির থেকে কিছু আনতেও পারবেন না, র মেটেরিয়াল আবার বাইরে কোনো কিছু আপনি সাপ্লাই দিতে পারবেন না। Then you can say this is a purely domestic business. সো এসিআই বললেন বা বসুন্ধরা গ্রুপ বলেন, তারা যদি র মেটেরিয়াল ইম্পোর্ট করে নিয়ে আসে তাহলে কিন্তু সেটা আর আমাদের ডোমেস্টিক বিজনেসের পর্যায়ে থাকবে না। ডোমেস্টিক বিজনেস তখনই হবে যখন when we are using our own labor, our own raw material and operating our business inside the country boundary, then that is called, yes, না মাল্টিন্যাশনাল, এটা আমি বলবো যে কিভাবে, হাউ ইটস ডিফারেন্ট। ডোমেস্টিক অর্গানাইজেশন, তাহলে আমরা যেটা বুঝলাম যে আমাদের যেই কোম্পানিগুলো এক্সপোর্ট ইম্পোর্ট কোনো কিছুর সাথে রিলেটেড থাকবে না, লোকাল র মেটেরিয়াল দিয়ে লোকাল পিপলদের দিয়ে বিজনেস অপারেশন করবে, লোকাল পিপলদের কাছে প্রোডাক্ট সেল করবে, দ্যাট উড বি কল্ড আওয়ার ডোমেস্টিক বিজনেস। সো আমাদের যদি আমি বলি যে আমাদের লোকাল যেসব আমাদের বলতে পারি যে শপগুলো আছে সেগুলো আমাদের হতে পারে, প্লাস হচ্ছে আপনি বারবার শপ বলতে পারেন, এগুলো হচ্ছে আমাদের লোকাল ডোমেস্টিক বিজনেস। রাইস মিল যদি মেশিন আপনি বাহির থেকে নিয়ে আসেন তখন এটা হবে না। লোকাল মিনস হচ্ছে আপনার কোনো ম্যাটেরিয়ালি বাহির থেকে আপনি ইম্পোর্ট করে আনেননি, না কোনো কিছু ইম্পোর্ট না, আপনি যা করছেন, যেমন আমাদের মুদি দোকান বলেন পাড়ার, সেটা কিন্তু একদম পিওরলি ডোমেস্টিক বিজনেস, রাইট? বারবার সব পিওরলি ডোমেস্টিক বিজনেস। মিট শপ, আমাদের ছোট ছোট লেভেলের যে বিজনেসগুলো দেখি, দে আর দ্য মোস্ট ডোমেস্টিক বিজনেস। এখনকার ওয়ার্ল্ডে আপনি ডোমেস্টিক বিজনেস খুব কমই দেখবেন, কারণ মেজরিটি আর রিলেটেড উইথ এক্সপোর্ট অর ইম্পোর্ট সামহাউ। দ্যাটস ওয়াই হচ্ছে ডোমেস্টিক পিওরলি বিজনেস খুব কমই দেখবেন, ছোটোখাটো দোকান ছাড়া এই বিজনেস দেখবেন না। ফার্মেসি ডোমেস্টিক হবে না, কারণ ফার্মেসি অবশ্যই বাহির থেকে মেডিসিন নিয়ে আসছে। যদি আপনি শুধুমাত্র লোকাল মেডিসিন সেল করেন, যে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হয় সেগুলোই সেল করেন, দ্যাট উড বি। আপনার যদি ইউএসের কোনো ফার্মেসি হয় যে ইউএসের মানে প্রোডাক্ট ছাড়া সেল করে না, মেডিসিন ছাড়া, তাহলে সেটা সেখানকার ডোমেস্টিক বিজনেস হবে, রাইট? এরপরে আমাদের আসা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস। International business is only related with export and import.
এমএনসি আর ইন্টারন্যাশনাল বিজনেস কিন্তু সেম না। ইন্টারন্যাশনাল বিজনেসে কিন্তু আপনার ইউ উইল নট বি হ্যাভিং এনি সাবসিডিয়ারি। আপনি অন্য কোনো কান্ট্রিতে কোনো সাবসিডিয়ারি থাকবে না, কোনো হোম অফিস থাকবে না, আপনার কোনো ধরনের অপারেশন আউটলেট থাকবে না, কোনো ম্যানুফ্যাকচারিং আপনার প্ল্যান্ট থাকবে না। একটা হচ্ছে সিঙ্গেল হোম কান্ট্রি থেকে আপনার অপারেশনটা রান করা হবে। বাট ইউ ক্যান এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। ওকে, আপনি আপনাদের র ম্যাটেরিয়াল লেবার ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন, আবার আপনার প্রোডাক্ট আপনি এক্সপোর্টও করতে পারবেন। সো এটার ক্রাইটেরিয়া দেখেন, আপনি কিন্তু কোথাও আউটসাইড কান্ট্রিতে কোথাও ইনভেস্টও করতে পারবেন না, প্লাস হচ্ছে আপনার অন্য কোনো জায়গায় আপনি কোনো সাবসিডি নিতে পারবেন, ম্যানুফ্যাকচারিং ফার্ম নিতে পারবেন না। সো দিজ আর কল্ড আওয়ার ইন্টারন্যাশনাল বিজনেস। দে আর অনলি রিলেটেড টু এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। বাট অন্য কোনো কান্ট্রিতে তাদের কোনো আউটলেটও থাকবে না, প্লাস হচ্ছে যে তারা কোনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টও করতে পারবে না, কোনো জায়গায় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও করতে পারবে না। সো দ্যাট উড বি কল্ড আওয়ার ইন্টারন্যাশনাল বিজনেস। যেমন হচ্ছে রোলস রয়েলস, ইন্টারন্যাশনাল বিজনেসও আপনি খুব কম দেখবেন। আমরা মেজরিটি অফটা যেটা দেখি দ্যাট ইজ আওয়ার এমএনসি। আমরা এমএনসি বেশি দেখি, ইন্টারন্যাশনাল বিজনেসও খুব কম দেখা যায়, যারা শুধুমাত্র এক্সপোর্ট ইম্পোর্ট করে বাট বাহিরে কোথাও তাদের কোনো সাবসিডারি নেই বা কোনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নেই বা কোথাও বাহিরে কোনো কান্ট্রিতে ইনভেস্টমেন্ট নেই, এরকম খুব কম দেখা যায়। তো রোলস রয়েলস হচ্ছে আমরা একটা কোম্পানি, দে আর পিওর ইন্টারন্যাশনাল। তারা শুধু এক্সপোর্ট ইম্পোর্টই করে, বাট আউটসাইড অফ দেয়ার কান্ট্রি তাদের কোনো মেজর ইনভেস্টমেন্ট নেই বা মেজর কোনো তাদের প্ল্যান্ট নেই। সো দুইটা গেল, একটা হচ্ছে ডোমেস্টিক বিজনেস, দেন অ্যানাদার ওয়ান ইজ আওয়ার ইন্টারন্যাশনাল বিজনেস। এরপর আসে আমাদের এমএনসি, যেটা আমরা সবচেয়ে বেশি দেখি, আওয়ার মাল্টিন্যাশনাল বিজনেস। ইন্টারন্যাশনাল বিজনেস আর মাল্টিন্যাশনালের মেইন ডিফারেন্সটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেসে শুধুমাত্র এক্সপোর্ট ইম্পোর্ট হয়। এমএনসিতে আপনি আপনার র মেটেরিয়াল, লেবার সব কিছু আপনি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন, আপনার প্রোডাক্ট আপনি এক্সপোর্ট করতে পারবেন। বাট আদার দ্যান ইউর হোম কান্ট্রি ইউ মাস্ট হ্যাভ অ্যানাদার আপনার অপারেশন প্ল্যান্ট অর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট অর ইনভেস্টমেন্ট ইন অ্যানাদার কান্ট্রি, তখনই আপনি এমএনসি বলতে পারবেন। আমার বাংলাদেশের একটা কোম্পানি, শুধুমাত্র বাংলাদেশে যদি আমার হাব থাকে, আমার অফিস থাকে, তাহলে এটাকে আমি এমএনসি বলতে পারবো না। আমি এক্সপোর্ট ইম্পোর্ট করি, তাও আমি এমএনসি না। আমি এমএনসি তখনই হব যখন সে ফর আমার ইন্ডিয়াতে হচ্ছে আমার প্রোডাক্ট যায়, রাশিয়াতে আমার প্রোডাক্ট যায়, ইউএসএ প্রোডাক্ট যায়, ইউকে প্রোডাক্ট যায়, ইউকেতে আমার আরেকটা অফিস আছে বা ইউকেতে আমার একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, তখনই আমি বলতে পারবো যে মাই অর্গানাইজেশন ইজ মাল্টিন্যাশনাল। ম্যানুফ্যাকচারিং হতে পারে, এটা আপনার অফিসও হতে পারে যে আপনি ওখান থেকে আপনার ওইখানকার বিজনেস অপারেট করছেন, বাট আপনার হোম অফিসের বাহিরেও অন্য কান্ট্রিতেও আপনার আরেকটা অফিস থাকতে হবে মাস্ট, মানে দুইটা অফিস মাস্ট থাকতে হবে আপনার হোম অফিস বাহিরে। মাল্টিপল অফিসও থাকতে পারে, দেখবেন কোকা কোলা যে ওদের কিন্তু অনেক জায়গায় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, ওদের অপারেশন অফিস অনেকগুলো আছে। সো বাট মিনিমাম একটা থাকতেই হবে, দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যান এমএনসি। এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে এমএনসি দে ক্যান ইনভেস্ট ইন আদার কান্ট্রিতে তারা পারচেস করতে পারবে, প্রপার্টি পারচেস করতে পারবে, তারা হচ্ছে প্ল্যান্ট অপারেশন করতে পারবে, এটা কোনো সমস্যা নেই। আরেকটা হচ্ছে সবচেয়ে ইউনিক ফিচার, দ্যাট ইজ দে প্রডিউস বা ম্যানুফ্যাকচার দেয়ার প্রোডাক্ট অ্যাকর্ডিং টু দ্য কালচার অফ দ্য হোস্ট কান্ট্রি। এটা হচ্ছে এমএনসির সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। আপনি যে কান্ট্রিতে বিজনেস করতে যাচ্ছেন সেই কান্ট্রির কালচার অনুযায়ী ডিপেন্ড করে, সেই কান্ট্রি ডেমোগ্রাফির উপর ডিপেন্ড করে, কাস্টমার টেস্ট বা মার্কেটের উপর ডিপেন্ড করে ইউ উইল মডিফাই ইউর প্রোডাক্ট। বাট ইন্টারন্যাশনাল বিজনেসে ইট উইল নেভার হ্যাপেন। KFC, ম্যাকডোনাল্ডস, কোকা কোলা, দে অল ডু ইট, সো দে আর দ্য এমএনসিজ। বাট ইন্টারন্যাশনাল বিজনেসে কিন্তু তারা দে মেক আ সিঙ্গল প্রোডাক্ট অ্যান্ড দে export it, right? So there is no option of changing the product, but in MNC you can, and this is the characteristics of an MNC. So MNC তে তাহলে আমরা কি দেখলাম যে আপনার হোম কান্ট্রি, আদার দ্যান ইউর হোম কান্ট্রি ইউ মাস্ট হ্যাভ আ প্ল্যান্ট অর ম্যানুফ্যাকচার অপারেশন ইন হোস্ট কান্ট্রি, একটাতে মাস্ট থাকতেই হবে। অ্যান্ড আপনি বাহিরে ইনভেস্টও করতে পারবেন অন্য কান্ট্রিতে, আপনার কালচারের সাথে ডিপেন্ড করে, আপনার মার্কেটের সাথে ডিপেন্ড করে আপনার প্রোডাক্টও দ্যাট উইল বি চেঞ্জ করতে হবে। সো এটা হচ্ছে আমাদের এমএনসি। সো BMW, টাটা গ্রুপ, এগুলো সবই হচ্ছে এমএনসি। কোকা কোলা বললেন আপনারা হচ্ছে KFC, ম্যাকডোনাল্ডস, দিস অল আর এমএনসি। আপনার কোকা কোলা দেখেন তাদের কিন্তু 75% রেভিনিউ আর 80% প্রফিটই আসেই হচ্ছে আউটসাইড অফ দেয়ার হোম কান্ট্রি। তার মানে দেখেন এমএনসির ম্যাক্সিমাম তার মানে আর্নিংটা আসে কিন্তু বাইরের কান্ট্রি থেকে, হোম কান্ট্রি থেকে না। আপনার কোকা কোলার যেমন হচ্ছে ইন্ডিয়াতে তাদের একটা আছে, বড় একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, মানে বটলিং প্ল্যান্ট আছে, তাদের শুধুমাত্র প্যাকেজিংটা ওখানে করা হয় ইন্ডিয়াতে। এরপরে আসি, দ্য ফোর্থ টাইপ ইজ আওয়ার গ্লোবাল বিজনেস।
এমএনসি ইন্টারন্যাশনাল বিজনেস বুঝলাম, গ্লোবাল বিজনেসটা কি বলেন তো? এটা হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম ইন্টারন্যাশনাল বিজনেস অর এমএনসি? এনি আইডিয়া, এনিওয়ান? দ্যাট ইজ অলসো এমএনসি, রাইট? এমএনসিরও তো আপনার হোম কান্ট্রি বাদে অনেক জায়গায় আপনার অফিস থাকতে পারে, ম্যানুফ্যাকচারিং থাকতে পারে। Mainly global business is the combination of MNC and international business. So they have the both characteristics, but difference টা কোথায়? International বলেন। That is the main distinguish between the global business and MNC. Okay, so আপনার MNC তে কি হয় আমরা বলেছিলাম যে আপনার যেই প্রোডাক্টের কালচার অনুযায়ী হচ্ছে প্রোডাক্ট চেঞ্জ করতে পারবেন, আপনি কাস্টমার টেস্ট অনুযায়ী প্রোডাক্ট চেঞ্জ করতে পারবেন। বাট গ্লোবাল বিজনেসে ইউ ক্যান নট ডু দ্যাট। ইউ উইল হ্যাভ এ স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অ্যান্ড ইউ উইল সেল দ্যাট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। ওকে, বাট আদার দেন দ্যাট অল দ্য সেম থিংস আর সিমিলার টু MNC. You must have a home country operation, then you must have a operation in the host country. আপনি বাহিরের কান্ট্রিতে ইনভেস্ট করতে পারবেন, you will have a subsidiary, আপনার বাহিরের কান্ট্রিতে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টও থাকবে, কোনো সমস্যা নেই, আপনি সবই করতে পারবেন। বাট you cannot change your product. You will have a standard product which you will sell to every country. আপনি প্রোডাক্ট মডিফাই করতে পারবেন না। That is all global business. হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল প্রোডাক্ট আপনি সব জায়গায় সেল করবেন, আপনার একটা হোম কান্ট্রিতে আপনার অপারেশন থাকবে, বাট আপনার গ্লোবালি অন্য যেখানেও আছে আর কি সেখানেও আপনি অপারেশনস রাখতে পারবেন, হেড অফিস আরেকটা হেড অফিস বানাতে পারবেন, আপনি ম্যানুফ্যাকচারিং প্ল্যান বানাতে পারবেন, কোথাও আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারবেন, আপনি অ্যাকুইজিশন করতে পারবেন, জয়েন্ট ভেঞ্চারও যেতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট প্রোডাক্ট হচ্ছে আপনার একটা ইউনিক প্রোডাক্ট থাকতে হবে, আপনি প্রোডাক্ট চেঞ্জ করতে পারবেন না, মডিফাই করতে পারবেন না। সো এই টাইপ অফ অর্গানাইজেশন আপনি ওয়ার্ল্ডে খুব কমই দেখবেন, আইদার দে আর ইন্টারন্যাশনাল অর দে আর MNC। বাট আপনি দেখেন রেস্ট্রিকশনটা বা প্রবলেমটা কোথায় হয়, আপনি যখন গ্লোবাল বিজনেসে যাবেন সব কান্ট্রিতে তো আপনার প্রোডাক্ট চলবে না, রাইট? সো আপনি কিন্তু চাইলেই সব ধরনের বিজনেস গ্লোবাল এনভায়রনমেন্টে গ্লোবাল বিজনেসে কনভার্ট করতে পারবেন না, স্পেশালি ফর দ্য ফুড আইটেমস অ্যান্ড ক্লদিং। আপনি চাইলেই কিন্তু সব ধরনের ড্রেস আপ একই অন্য কান্ট্রিতে চলবে না, আবার ফুডও কিন্তু চলবে না। সো দোজ টাইপ অফ বিজনেস যেখানে আপনার কালচারের অনেক বড় ডিফারেন্স দেখা যায় বা অনেক ধরনের চেঞ্জেস দরকার হয়, সেই সব বিজনেসগুলো কিন্তু MNC থাকে। গ্লোবাল বিজনেস কোনগুলো হয়? মেইনলি হচ্ছে ইলেকট্রনিক প্রোডাক্টগুলো গ্লোবাল বিজনেস করতে পারে, কারণ আপনার একটা গাড়ি, ওটার ফাংশন কিন্তু মোর অর লেস আপনার সব কান্ট্রিতে সেমই থাকলেই সমস্যা নেই। আপনার একটা ল্যাপটপ, পিসি, টিভি সব কান্ট্রিতে একই স্ট্যান্ডার্ড আপনি সেল করতে পারবেন, এখানে কালচারাল ভ্যালু ট্যালু এত কিছু দেখার দরকার নেই। দ্যাটস ওয়াই দে ক্যান বি আ গ্লোবাল অর্গানাইজেশন। বাট ফুড আইটেম, ক্লদিংয়ের ক্ষেত্রে আপনি MNC করতে হবে। আপনি গ্লোবাল বিজনেস যদি করেন তখন এটা আসলে চলবে না। অ্যাপেল গ্লোবাল বিজনেস না, কারণ অ্যাপেলের কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল, কারণ অ্যাপেলের ওদেরকে আমেরিকার বাইরে কোথাও অপারেশনস আছে, কোথাও ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে না। দে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, তারা হচ্ছে চায়না থেকে র মেটেরিয়াল নিয়ে আসে, তারা লেবার নিয়ে আসে এক্সপোর্ট করে, আর তারা হচ্ছে তাদের ফোন ইম্পোর্ট করে, তাদের কিন্তু কোথাও অথেন্টিক সার্ভিস সেন্টারও নাই। সো আপনি বলতে পারবেন না যে তারা হচ্ছে গ্লোবাল না, তাদের কোনো সেকেন্ড অফিস নেই। হ্যাঁ, সিঙ্গেল প্রোডাক্ট এটাও মাথায় রাখতে হবে যে অপারেশনটা কেমন, সিঙ্গেল প্রোডাক্ট উইথ মাল্টিপল অফিস, মাল্টিপল অপারেশন, দেন গ্লোবাল। বাট আপনার সিঙ্গেল প্রোডাক্ট অনলি এক্সপোর্ট ইম্পোর্ট দেন ইন্টারন্যাশনাল। আবার মানে প্রোডাক্ট মডিফিকেশন প্লাস হচ্ছে অনেক আপনার মাল্টিপল জায়গায় ইনভেস্টমেন্ট অফিস থাকবে দেন MNC। ডিফারেন্সগুলো কিন্তু খুব ছোট, সো এটা একটু মাথায় রাখবেন, পরীক্ষার সময় কিন্তু সব এক করে ফেলবেন না। এখানে দেখেন যেমন তোশিবার কথা বলা হচ্ছে, তোশিবা, তারপর হচ্ছে ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল, দুইটাই ইলেকট্রনিক কোম্পানি। সো ওদের ক্ষেত্রে কিন্তু গ্লোবাল বিজনেসটা মেনটেন করা কঠিন না। তোশিবার ক্ষেত্রেও না, ফিলিপস মরিস ইন্টারন্যাশনালের ওদের দেখেন, ওদের যে এক্সিকিউটিভ মানে এখন যে কারেন্ট CEO, হি ওয়াজ বর্ন ইন ইজিপ্ট, রেজড ইন ইংল্যান্ড, আপনার পড়ালেখা কোথায় করেছে? সুইজারল্যান্ডে। তার মানে মাল্টিকালচারিজম, রাইট? ইভেন তাদের বিজনেসটাও দেখেন, তার ক্যারিয়ার শুরু হয়েছে নিউ ইয়র্কে, বাট দেয়ার বিজনেস অপারেশন ফিলিপস মরিসের কোথায়? তারা আছে জেনেভায় আছে, সুইজারল্যান্ডে আছে, অ্যান্ড রিপ্রেজেন্ট ইটসেলফ অ্যাজ আ পিওর গ্লোবাল অর্গানাইজেশন। তার মানে তাদের অপারেশন জেনেভা, সুইজারল্যান্ড দুই জায়গায় আছে। তার মানে আমরা বুঝলাম যে এটার MNC ক্রাইটেরিয়া আছে, বাট
they sell a single product. That means these are global business. So আমরা যদি ফার্স্ট থেকে আসি, we saw 4 types of businesses. One is domestic business, which will operate out inside our country boundary. কোনো export import হবে না. Our raw material, our own labor will sell to our own people. Domestic business. এরপরে আসে হচ্ছে আমাদের international business, which is only related to export import. One single product will we can export our raw materials and labors and import and export our product, but no subsidy, no outlet and no other head offices, only head office in a single home country, that's all. এরপর আসে হচ্ছে আমাদের MNC must have an office outside the home country or a operation plant or a manufacturing plant, can be multiple, no problem. And what is the unique feature of it? MNC. Yes. They change their product or service according to the market need of different host country. এটা হচ্ছে main differentiation. এরপর আমরা আসলাম global business এ. Global business is similar to MNC, but the only difference is they work with only one single product, one unique product. They don't change their product according to the culture or the host country. That's it. Other than that, all are related to our MNC. Clear? I hope পরীক্ষায় আপনারা মিক্স ম্যাচ করে ফেলবেন না, জিনিসটা আলাদা লিখবেন। গ্লোবাল আপনার ইন্টারন্যাশনাল গ্লোবাল এমএনসি তিনটাই তো কাইন্ড অফ সেম, বাট হচ্ছে ছোট ছোট ডিফারেন্সটা খুবই ছোট। সো এই জিনিসটা মাথায় রাখবেন। এটা দেখা যাবে যে অনেক সময় দেখবেন যে আমরা বিজনেস গ্র্যাজুয়েট, আমাদের এইসব সিম্পল সিলি কোয়েশ্চেন হচ্ছে আমাদের ইন্টারভিউতে করা হয়, তখন আমরা বলতে পারি না। বাট অ্যাজ আ বিজনেস স্টুডেন্ট আই থিঙ্ক উই অল শুড নো যে বিজনেস টাইপটা কেমন হয়, মানে এই ছোটো ছোটো ডিফারেন্সগুলো। তারপর দেখা যায় যে প্রাইভেট আর হচ্ছে পাবলিক ওনারশিপ, আমরা যে বলি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, পাবলিক ব্যাংক, এটার মধ্যে বেসিক ডিফারেন্স, বা পাবলিক বিজনেস বা প্রাইভেট বিজনেসের মধ্যে বেসিক ডিফারেন্সটা কী, এইসব ছোটো ছোটো জিনিস, এটা হচ্ছে আমাদের জেনারেল নলেজ, রাইট? সো এই জিনিসগুলো যেন অ্যাটলিস্ট আমরা সবসময় বলতে পারি। তো এই জন্য হচ্ছে আমরা বিজনেসের নেচারটা মনে রাখবো। এরপর থেকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আপনারা বলতে পারবেন যে নো, দিস ইজ নট এ ইন্টারন্যাশনাল বিজনেস, দিস ইজ এমএনসি, বা দিস ইজ নট এমএনসি, দিস ইজ গ্লোবাল বিজনেস। বাট আমরা কিন্তু নর্মালি গ্লোবাল বিজনেসটা কনসিডার করি না, নর্মালি আমরা সবসময় এমএনসি না হলে ইন্টারন্যাশনাল বিজনেসটাই কিন্তু জানি। আচ্ছা, এরপরে আসি, এখানে মেনলি দেখানো হচ্ছে যে আমাদের আসলে লেভেল অফ ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাক্টিভিটি কতটুকু হয়। সো উই ক্যান ক্লিয়ারলি সি দ্যাট যদি ডোমেস্টিক লেভেলে হয়, যত হচ্ছে ডোমেস্টিক লেভেলের দিকে যাবে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি কমই হবে, কারণ ডোমেস্টিকে ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি হয় না। যত গ্লোবাল বিজনেসে যাবে ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি তত বাড়তে থাকবে, দ্যাট মিনস বিজনেসের কমপ্লেক্সিটিও তত বাড়তে থাকবে। আচ্ছা, এখন বলা হচ্ছে যে মানে হোয়াট ইফ you want to become an international business or a MNC or a global business from a domestic business, তখন আপনার কোন জিনিসগুলো আসলে মাথায় রাখতে হবে? সো আপনার কোনো একটা প্রসেসের মধ্যে দিয়ে ফলো করে আসতে হবে। ইউ মাস্ট নো সাম ক্রাইটেরিয়া, যে আমি এই জিনিসগুলো মাস্ট জানতে হবে আমার। সো এখানে বলা হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনি চিন্তা করবেন যে আপনি কি চেঞ্জ নিতে পারবেন নাকি, মানে আপনি যে ইন্টারন্যাশনাল বিজনেসে ইনভলভ হবেন, ডু ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ রিসোর্স? আপনি কি আসলেই পারবেন জিনিসটা করার জন্য? রিসোর্স বলতে আমার ফাইন্যান্সিয়াল রিসোর্স হতে পারে, আমার ম্যাটেরিয়াল দরকার হতে পারে, আপনার পারমিশন দরকার হতে পারে, বা আপনার প্রোডাক্টটা, যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্টটা কি আপনি বাহিরে আসলে চলবে কিনা, এই জিনিসটা যদি এই জিনিসটা অ্যাপ্রুভ হয় তখন আমরা দেখবো হচ্ছে ইনভায়রনমেন্টটা, আমাদের ইনভায়রনমেন্টাল চেঞ্জটা দেখবো। এক্সটার্নাল ইনভায়রনমেন্ট চেঞ্জ আছে, ইন্টারনাল ইনভায়রনমেন্ট চেঞ্জ আছে, চেঞ্জেসগুলো দেখবো। এখন আমরা হচ্ছে মেইনলি দেখবো, দেখেন এখানে টাইটেলটা হচ্ছে ম্যানেজিং দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন। What do we understand by globalization? এই ওয়ার্ডটা আমরা খুব অন অ্যান্ড অফ ইউজ করি, রাইট? গ্লোবালাইজেশন দ্যাট মিনস হচ্ছে গ্লোবালাইজেশন মিনস হচ্ছে আমি বাংলাদেশে থেকে একটা আমি প্রোডাক্ট হচ্ছে প্রডিউস করছি, বাট ওটা আমার বিশ্বের সব প্রান্তে চলে যাচ্ছে, বাট একটা ইনফরমেশন আমি শেয়ার করছি, এখন এটা সবাই জানে আমার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে, রাইট? সো উই আর টকিং অ্যাবাউট গ্লোবাল নেটওয়ার্কিং, গ্লোবালাইজেশন। সো গ্লোবালাইজেশনের যখন আপনি যাবেন তখন ইউ মাস্ট ফলো সাম স্টেপস। আপনি ডোমেস্টিক বিজনেস থেকে গ্লোবালাইজেশনে যাচ্ছেন, সো স্টেপ বাই স্টেপ যেতে হবে। সো আমরা এখন দেখবো যে আমাদের কোন স্টেপ বাই স্টেপটা যেতে হবে, মানে কোন জিনিসগুলো ইউ মাস্ট নো। ফার্স্টেই হচ্ছে এক্সপোর্টিং অ্যান্ড ইম্পোর্টিং, এটা সম্পর্কে আপনাকে জানতে হবে। সো নর্মালি আমরা এক্সপোর্ট কখন বলি?
যখন আমরা হোম কান্ট্রিতে কোনো ফরেন কান্ট্রির প্রোডাক্ট বা সার্ভিস আমরা নিয়ে আসছি, রাইট? ইম্পোর্টিং কখন বলি, সরি ইম্পোর্টিং। আর এক্সপোর্টিং কখন বলি? দ্যাট ইজ ইম্পোর্টিং, যখন আমি নিয়ে আসছি। আর এক্সপোর্টিং হচ্ছে যখন আমি হোম কান্ট্রিতে কোনো প্রোডাক্ট হচ্ছে প্রডিউস করছি, বাট আমি বাইরের কোনো কান্ট্রিতে সেল করছি, ফরেন কান্ট্রিতে। এক্সপোর্ট ইম্পোর্ট। এখন আমাকে বলেন তো এক্সপোর্ট আর ইম্পোর্টের সুবিধা কি আর অসুবিধা কি? হোয়াটস দ্য ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাডভান্টেজ? আপনি চিন্তা করলেন যে আমি ইন্টারন্যাশনাল বিজনেসে যাবো, রাইট? দ্যাট মিনস ইউ আর গোয়িং ফর এক্সপোর্ট ইম্পোর্টিং। সো এটার পজিটিভ কি আছে, নেগেটিভ? আপনার সবসময় সোয়াট অ্যানালাইসিস করতে হবে না, পজিটিভ নেগেটিভ দেখে তারপর ব্যালেন্স করতে হবে। তো আমাকে বলেন যে এখন এক্সপোর্ট ইম্পোর্টের পজিটিভ জিনিসটা কি আর নেগেটিভ জিনিস কি? That you are talking perspective of a country, right? Country's economy. But as a business owner, আপনি যদি চিন্তা করেন যে আপনি আপনার বিজনেসটাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাবেন, তখন আপনি কোন পজিটিভ জিনিসটা রাখবেন আর কোন নেগেটিভ জিনিসটা মাথায় রাখবেন? তখন আপনার কাছে কোন জিনিসটা মনে হবে যে এক্সপোর্ট ইম্পোর্টের পজিটিভ জিনিসটা কি আর নেগেটিভ জিনিসটা কি? অবশ্যই তার মানে একটা ভালো প্রপোজিশন নিয়ে থাকে, মানে সে বেশি বেশি তার বিজনেসকে আরো বেশি রেস করতে পারবে, স্প্রেড করতে পারবে। পজিটিভ এরকম হতে পারে যে ইম্পোর্ট আমি যেটা করব ওখানে আমি র ম্যাটেরিয়ালসের প্রাইসিং কেমন রাখবো। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা উই আর লুকিং ফর আ কস্ট ইফেক্টিভ ওয়ে টু ডু বিজনেস। আমরা যখনই কোনো জিনিস ইম্পোর্ট করে নিয়ে আসছি তখন আমরা কেন নিয়ে আসছি? কারণ আমি হয়তো ওই ম্যাটেরিয়ালটা আমি মানে কম প্রাইসে পাচ্ছি, ভালো, তাই না? তার মানে এটা একটা রিজন হতে পারে যে আমি আমার কস্ট কমাতে চাই। আরেকটা রিজন কি হতে পারে যে আমি আমার প্রোডাক্টটা বাইরে সেল করব, বাট আই ডোন্ট হ্যাভ এনি চ্যানেল দেয়ার, তখন আমি কি করব? সো আপনার এক্সপোর্টিং ইজ এ ইজি ওয়ে টু ডু দ্যাট। ইউ ডোন্ট নিড এনি ইনভেস্টমেন্ট, রাইট? আপনার ওখানে কোনো অফিস করা লাগছে না, কোনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান করা লাগছে না, কোনো লেবার কস্ট দেওয়া লাগছে না। আপনি জাস্ট আপনার প্রোডাক্টটা ওখানে পৌঁছাবেন আর ওটা সেল করবেন। সো এটা কি মার্কেট এন্ট্রিটা খুব ইজি হয়ে যায় না বিজনেসের ক্ষেত্রে? আপনার তো এত মার্কেট রিসার্চ করতে হচ্ছে না বা আপনার তো ইনভেস্ট করতে হচ্ছে না, আপনি সাপ্লাই চেনের মাধ্যমে পাঠাবেন, সেটা আপনার ওখানে যে সেল হয়ে যাবে। সো দিস ইজ দ্য মেইন অ্যাডভান্টেজ অফ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। এরপরে দেখেন এই যে ইজিয়েস্ট ওয়ে টু এন্ট্রি ইন দ্য মার্কেট। আরেকটা হচ্ছে রিস্ক মিনিমাইজেশন হয়। সেম ওয়ে আপনি একটা মার্কেট সম্পর্কে, আপনি ওই কান্ট্রি সম্পর্কে কোনো কিছুই জানেন না, আপনি হঠাৎ করে ওখানে যে একটা অফিস নিয়ে বসে থাকলেন, আপনার বিজনেস চলতেও পারে না চলতে পারে। সো ফার্স্টে আপনি আপনার প্রোডাক্টটা একবার আপনি দেখেন না, আপনি প্রোডাক্টটা এক্সপোর্ট করে দেখেন, যদি আপনার প্রোডাক্টটা ভালো চলে তখন আপনি বিজনেসটা বাড়ানোর চিন্তা করবেন। তখন আপনি চিন্তা করবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি গ্লোবালে যাওয়ার চিন্তা করবো, ইন্টারন্যাশনাল থেকে, তাই না? যদি আপনার ইউনিক প্রোডাক্ট হয়। আর যদি মনে করেন যে না ওই কান্ট্রিতে আমার প্রোডাক্টটা চলবে না, তাহলে আপনি আর ওইখানে চিন্তা করবেন না অফিস টফিস নেওয়ার, আপনি বাংলাদেশ মানে এই কান্ট্রি থেকেই অন্য কান্ট্রিতে চেষ্টা করবেন যে আমি অন্য কান্ট্রিতে প্রোডাক্টটা সেল করে দেখি। সো এটা কিন্তু আপনার রিস্কটা কম অ্যাসোসিয়েটেড থাকে। আর মেইনলি আপনার ডিসঅ্যাডভান্টেজটা কি সেটা হচ্ছে ইউ অল নো যে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে ইউ হ্যাভ টু পে ট্যাক্স, ট্যারিফ, রাইট? দেয়ার আর সাম সার্টেন ব্যারিয়ার্স। সো অনেক কান্ট্রিতেই থাকে যে আপনার ইম্পোর্টের ক্ষেত্রে হাই ট্যাক্স দিতে হয়, হাই ট্যারিফ দিতে হয়, বা একটা সার্টেন লেভেলের পর আপনি ওই প্রোডাক্টটা আর ইম্পোর্ট করতে পারবেন না, বা অনেক সময় আপনার লাইসেন্স থাকে যে এই কয়জন ছাড়া এই প্রোডাক্টটা কেউ আনতেই পারবে না। সো এখানে একটা ব্যারিয়ার থাকে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে যে আপনি চাইলেও আপনি যত কোয়ান্টিটিতে আপনি তত কোয়ান্টিটিতে আনতে পারছেন না বা সেলও করতে পারছেন না। হ্যাঁ, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ওয়ার থাকতে পারে, সো সেখানে আপনার একটা প্রবলেম ইস্যুস হতে পারে, ইনফ্লেশন হতে পারে। আপনার হঠাৎ করে দেখা গেল যে ওইখানের আপনার কাস্টমার এতই গরিব হয়ে গেল যে আপনার প্রোডাক্টটা চললই না। সো এইসব কিছু রিস্ক অ্যাসোসিয়েটেড তো আপনার থাকবেই। তারপরে হচ্ছে আমার মনে হয় যে এক্সপোর্ট ইম্পোর্টেরটা পজিটিভ সাইডে বেশি, বিকজ আপনার এখানে লো ইনভেস্টমেন্টে আপনি আপনার মার্কেটটা যাচাই করতে পারছেন, বাইরের মার্কেটটা, আপনার অন্য কোথাও যে আপনার অপারেশনস করা লাগছে না। এরপরে আসি হচ্ছে লাইসেন্সিং। দিস ইজ আনাদার ওয়ে টু ডু বিজনেস। আপনি আরেক ধরনের বিজনেস করতে পারেন যেটা হচ্ছে আপনার খুব কস্ট ইফেক্টিভ ওয়ে, বাট হচ্ছে বিজনেসটা প্রফিটেবল, দ্যাট ইজ লাইসেন্সিং। নর্মালি আমরা লাইসেন্সিং কোনটাকে বলি? No, licensing is not that. Licensing is kind of permission for what? Permission for using your brand name or hoche your product or your patent or your technology
or your logo, anything, মানে আপনার ইন রিটার্ন আপনি কি পাবেন? ইন রিটার্ন অফ ইউজিং ইউর ব্র্যান্ড নেম অর রয়্যালটি অর টেকনোলজি ইউ উইল গেট আ রয়্যালটি, রাইট? একটা অ্যামাউন্ট পাবেন কনসিডারিং অর বেসড অন দ্য সেলস অফ দ্য প্রোডাক্ট। সো আমরা লাইসেন্সিং তখনই বলি যখন হচ্ছে যে আপনার ব্র্যান্ড নেমটা একজন ইউজ করবে বা আপনার লোগোটা, আপনার টেকনোলজিটা একজনকে আপনি ইউজ করতে দেবেন, ইন রিটার্ন আপনি একটা রয়্যালটি পাবেন বেসড অন সেলস। ওই প্রোডাক্টটা সেল করে যখন কেউ টাকা পাবে ওই টাকার উপর ডিপেন্ড করে আপনাকে একটা রয়্যালটি সে দিবে। ম্যাক্সিমাম অর্গানাইজেশন দেখবেন এখনকার ওয়ার্ল্ডে দে ডিপেন্ড অন লাইসেন্সিং। নিজের হোম কান্ট্রিতে সেল করে খুব কম কান্ট্রি আছে যারা প্রফিট মেক করে। ক্যালভিন ক্লেন অনেক বড় একটা নাম, আমরা মোটামুটি সবাই জানি। ওরা শুধুমাত্র ওদের নিউ ইয়র্কে একটা হচ্ছে ওমেন্স শপ আছে যেখান থেকে ওদের 10% সেলস আসে, আর তাদের 90% সেল আসে হচ্ছে লাইসেন্সিংয়ে। দে ডোন্ট প্রডিউস এনিথিং আদার দ্যান ওমেন্স অ্যাপারেলস, যেটা শুধুমাত্র নিউ ইয়র্ক বেসড, ওদের একটা স্টোর আর সিঙ্গেল স্টোর। আর আমরা ক্যালভিন ক্লিনের যত কিছু দেখি অ্যাপারেলস বাকি যত কিছু দেখি, দিস আর মেড বাই আদার ম্যানুফ্যাকচারার্স, দে অনলি ইউজ দেয়ার লোগো, ব্র্যান্ড নেম। শুধুমাত্র ব্র্যান্ড নেম বিক্রি করে 90% প্রফিট দে আর্ন অ্যান্ড অনলি 10% ফ্রম দেয়ার নিউ ইয়র্ক শপ। চিন্তা করেন। সো দিস ইজ দ্য ম্যাজিক। আর আমরা ক্যালভিন ক্লেনকে কত ব্র্যান্ড মনে করি, আমরা মনে করি আচ্ছা বিশাল ব্র্যান্ড, এত কাপড় চোপড় ম্যানুফ্যাকচারিং করে। নো, নাথিং। দে অনলি হ্যাভ আ সিঙ্গেল স্টোর ইন নিউ ইয়র্ক, তাও ওটা হচ্ছে ওমেন। আমরা কিন্তু ক্যালভিন ক্লেনকে উই ডোন্ট নো ফর ওমেন অ্যাপারেলস, রাইট? আমরা কিন্তু ক্যালভিন ক্লেনকে চিনি ফর মেল অ্যাপারেলসের জন্য, রাইট? মেল ক্লদিংয়ের জন্য। তাহলে কিভাবে করে হলো আপনি রিলেট দেখেন। তার মানে ক্যালভিন ক্লেনের ব্র্যান্ডটা যারা মেকাররা ইউজ করে আদার দেন আর কি নিউ ইয়র্কার, সবাই যারা নিয়েছে সব হচ্ছে আর মেল অ্যাপারেলের ইউজ করে, সো মেল ক্লদিংয়ে। তো এটা ইউজ করে করে তারা এমন করে ফেলেছে যে আমরা জানি ক্যালভিন ক্লেন হচ্ছে ছেলেদের ব্র্যান্ড। আসলে এটা না, এটা একটা ওমেন ক্লোদিং ব্র্যান্ড যেটা বেসড অন নিউ ইয়র্ক। অনলি 10% প্রফিট তারা ওখান থেকে পায়, আর 90% প্রফিট তাদের আসে হচ্ছে এই লাইসেন্সিংয়ে। তাদের ওই লোগোটা ইউজ করতে দেয়, ব্র্যান্ড নেমটা ইউজ করতে দেয়, আর সেলসের উপর বেস্ট করে তাদেরকে একটা রয়্যালটি দেওয়া হয়। ইয়েস, সেটা তো লাইসেন্সিং আপনার ব্র্যান্ড নেমে হচ্ছে কি, হ্যাঁ, কন্ট্যাক্ট যখন আপনার সাথে থাকবে তখন তো আপনি কোয়ালিটিটা ইনশোর করবেনই যে আমার কোয়ালিটিটা ইনশোর হচ্ছে কিনা, কারণ আপনি তো চাবেন না যে আপনার রেপুটেশনটা নষ্ট হয়ে যাক। সো দেয়ার আর সাম বেসিক গাইডলাইন্স থাকবে, বাট লাইসেন্সিংয়ে গাইডলাইন্সটা কম থাকে, এটা হচ্ছে মজা। আপনার মানে আপনার গাইডলাইন্সটা বেশি থাকে হচ্ছে বা রেস্ট্রিকশনটা বেশি থাকে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিংয়ে। লাইসেন্সিং অ্যান্ড ফ্র্যাঞ্চাইজিং দিজ আর টু ডিফারেন্ট থিংস, রাইট? নাকি একই জিনিস? তো ফ্র্যাঞ্চাইজিংটা ডিফারেন্ট কোথায়? What is franchising then? So KFC, McDonald's, these are franchising or license? Sure? ফ্র্যাঞ্চাইজি যখন হয় তখন হচ্ছে আপনি পার্মানেন্টলি ওই প্রোডাক্টটা ইউজ করার জন্য বা হচ্ছে ওই ব্র্যান্ডটা ইউজ করার জন্য আপনি ওই পারমিশনটা নিচ্ছেন, এটা কাইন্ড অফ আপনি একটা লাইসেন্স নিচ্ছেন। বাট আমার লাইসেন্সিংয়ে কী হয়, আমি যে রয়্যালটিটা দিচ্ছি দ্যাট ইজ পিওরলি বেসড অন সেলস। বাট ফ্র্যাঞ্চাইজিংয়ে আপনার একটা ইনিশিয়াল পেমেন্ট তাদেরকে করে নিতে হবে, তারপর আপনি আবার সেলসের উপর তাদেরকে কমিশনটা দিবেনই, ওটা আলাদা। সো দুইটাই আপনার করতে হবে ফ্র্যাঞ্চাইজিংয়ে। আর সেখানে হচ্ছে আপনার ওই যে আপনি যে তাদের ফুড বললেন বা কাপড় আপনি যদি প্রডিউস করেন, তাদের এক্স্যাক্টলি তারা যেই প্রডিউসারে ফলো করে সেই প্রডিউসারে ওটা মেক করতে হবে, সেই টাইপ অফ র মেটেরিয়াল আপনি নিতে হবে, সব আউটলেটের কালারও সেম হতে হবে, সব কিছু সেম হতে হবে। বাট লাইসেন্সিংয়ে তো দিস ইজ নট ইম্পর্টেন্ট। ক্যালভিন ক্লেনে তো অনেক মেকার আছে, অনেকজন অনেক ধরনের আউটলেটে সেল করে, বাট সবার আউটলেটের কালার কি সেম? সবাই কি সেম প্রাইসে সেল করে? নো। বাট আপনার ফ্র্যাঞ্চাইজিংয়ে কিন্তু আপনার প্রোডাক্টটা সেম সিমিলার প্রাইসে, মানে মার্কেট ওয়াইজ তো ভ্যারি করে, বাংলাদেশের কারেন্সি একরকম, ইনফ্লেশন একরকম, ইউএসএতে একরকম, সো কেএফসির প্রাইসিং সেম হবে না, বাট হচ্ছে কাছাকাছি, ওরা কাছাকাছি প্রাইসিংটা করে। যে ধরেন ইউএসএতে যদি আপনার হচ্ছে $2 হয়, তাহলে বাংলাদেশে হচ্ছে এটা 200 টাকা হবে, এরকমভাবে ওরা প্রাইসিংটা করে। ইভেন আউটলেটের কালার বলেন, আপনার যারা হচ্ছে ওখানে সার্ভ করবে, যারা সেলস পিপল থাকবে, তাদের সব ড্রেস আপ, ম্যানার্স, গ্রিটিং সব কিছু সেম থাকবে। কোম্পানি পলিসি ইউ হ্যাভ টু ফলো ইট, যদি না ফলো করেন তাহলে হচ্ছে আপনার ওটা ক্যান্সেল হয়ে যাবে ফ্র্যাঞ্চাইজিংয়ে। বাট লাইসেন্সিংয়ে এরকম কোনো ইস্যু নাই, কারণ লাইসেন্সিং এত পরিমাণে হয়, আপনার ব্র্যান্ড নেম অনেকজন ইউজ করে, আপনার আসলে কিন্তু এত ট্র্যাক করা পসিবল না। সো অনেক সময়ই দেখবেন যে এটা হচ্ছে একটা নেগেটিভ দিক থাকে লাইসেন্সিংয়ে, কারণ আপনি কোয়ালিটিটা তো মেনটেন করতে পারছেন না, কারণ আপনি এত কন্ট্রাক্ট দিয়েছেন, সবাইকে আসলে দেখা পসিবল হয় না। বাট ফ্র্যাঞ্চাইজিংটা হচ্ছে খুব লিমিটেড দেওয়া হয়, এই জন্য আপনি ক্লোজ মনিটরিং করতে পারবেন যে আপনার ব্র্যান্ড নেমটা বা আপনার হচ্ছে প্রোডাক্টটা কি ঠিকভাবে ওই প্রসিজারই ফলো করা হচ্ছে কিনা। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন লাইসেন্সিং অ্যান্ড ফ্র্যাঞ্চাইজিং। আচ্ছা,
আমরা নর্মালি বুঝি কি লাইসেন্সিং বলতে হচ্ছে লাইসেন্সিং মনে হয় হচ্ছে আপনার টেকনোলজিক্যাল কোম্পানিগুলোই করে, যেমন হচ্ছে IBM করে তাদের সফটওয়্যারটা ইউজ করার জন্য। নট অনলি দ্যাট, আপনার অ্যাপিরিয়াল ইন্ডাস্ট্রি বলেন, ফুড ইন্ডাস্ট্রি, অনেকেই হচ্ছে এরকম লাইসেন্সিং ফলো করে। আচ্ছা, সো লাইসেন্সিংয়েরও কিছু হচ্ছে অবভিয়াসলি পজিটিভ আর নেগেটিভ দিক আছে। দ্য ফার্স্ট ওয়ান, দ্য অ্যাডভান্টেজ ইজ দেখেন ইনক্রিজ প্রফিটেবিলিটি অ্যান্ড এক্সটেন্ডেড প্রফিটেবিলিটি। What does it mean by increased profitability and what does it mean by extended profitability? What's the basic difference between these two? Increased profitability and extended profitability. These are two different terms, right? Like এক জিনিসটা। তাহলে increased profitability বলতে mainly কি বোঝানো হচ্ছে? ইনক্রিজ পাচ্ছে, রাইট? লাইসেন্সিংয়ের মাধ্যমে যেমন ক্যালভিন ক্লাইনকে দেখালাম, ওদের অনলি 10% হচ্ছে ওদের নিজেদের ম্যানুফ্যাকচারিং থেকে আসে, আর বাকি সবই হচ্ছে ওদের ব্র্যান্ড নেম আর লোগো ইউজ করতে দিয়ে তারা হচ্ছে পাচ্ছে। তার মানে প্রফিটেবিলিটিটা হিউজ। বাট হোয়াট ইজ এক্সটেন্ডেড প্রফিটেবিলিটি দেন? এই বাট হাউ? প্রসারিত তো অবভিয়াসলি, রাইট, বাট হাউ? ফার্স্ট অল হচ্ছে আপনার বিজনেসটা হচ্ছে এক্সটেন্ড হচ্ছে, আপনার ব্র্যান্ড নেমটা এক্সটেন্ড হচ্ছে না। নট অনলি ইউ আর গেইনিং প্রফিট বাট ইউ আর অলসো স্প্রেডিং ইউর ব্র্যান্ড নেম এভরিওয়্যার। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে এমন কিছু প্রোডাক্ট দেখবেন যেসব প্রোডাক্ট হচ্ছে আপনার খুব ডেভেলপড কান্ট্রিগুলোতে চলে, বাট চলবে না, ওটা শেষ হয়ে গেছে, দ্যাটস অ্যাবসোলুট, নিউ টেকনোলজি চলে এসেছে, বাট ডেভেলপিং কান্ট্রি দে আর স্টিল ইউজিং ইট, তাদের কাছে এটাই নতুন। এরকম অনেক কিছু আছে না, যেমন মেট্রো রেল আমরা এখনো দেখিনি, কিন্তু জাপান ইউএসএতে ওদের মেট্রো রেল ইট ইজ আ ওল্ড কনসেপ্ট। এখন দে উইল বি ইউজিং ফ্লাইং কার্স ইন নেক্সট 5 years or so, রাইট? এরকমই কিছু প্রোডাক্ট আছে, যেমন দেখবেন হচ্ছে টিভি, আমরা উই আর ইউজিং অ্যান্ড্রয়েড টিভি নাও, দিস ইজ দ্য নিউ থিং ইন বাংলাদেশ, বাট দিস ইজ দ্য ওল্ড কনসেপ্ট। বাইরে কেউ টিভি দেখেই না এখন, টিভি ইজ আ ওল্ড কনসেপ্ট। সো এই টাইপ অফ, হ্যাঁ, মোবাইল ফোন হচ্ছে আমার জন্মেরও আগে আমার বাবা যখন জাপানে ছিলেন তখন সে মোবাইল ফোন ইউজ করে এসেছেন, কিন্তু বাংলাদেশে তখন ছিল না, ওয়্যার্ড ফোনই ছিল খুব কম, তা হচ্ছে ডায়াল ফোন ছিল, নট বাটন ফোন। তার মানে এই যে ডেভেলপ কান্ট্রিতে তো অবভিয়াসলি টেকনোলজিগুলো দিস কামস ফ্রম ডেভেলপড কান্ট্রি, রাইট? সো ডায়াল ফোনগুলো যে ওখানে চললো না, তার মানে তো ওখানে কি মার্কেট আউট হয়ে যাবে? না, তখন তারা কি করে আমাদের মতো, হ্যাঁ, ডেভেলপ কান্ট্রিগুলা বা আন্ডার ডেভেলপ ডেভেলপিং কান্ট্রিগুলোতে হচ্ছে তারা তাদের প্রোডাক্টগুলো দিয়ে দেয়, হ্যাঁ, তখন হচ্ছে তারা ওইটা পাস করে, বলে যে তোমরা তাহলে আমাদের ইউজ করো, আমাদের লাইসেন্স ইউজ করো, আমাদের মতো প্রোডাক্ট বানায়, তখন ইউ ক্যান সেল দ্যাট। তাহলে তাদের কি টেকনোলজিটা অ্যাবসলিউট হচ্ছে না, তাদের পুরান জিনিসও চলছে এখানে, আবার নতুন জিনিসও বাইরে চলছে। সো আপনার কি প্রফিটেবিলিটি এক্সটেন্ডেড হয়ে গেল না, ডাবল? সো দ্যাট ইজ কল্ড এক্সটেন্ডেড প্রফিটেবিলিটি ইন আ সেন্স। সো এইটা হচ্ছে একটা আপনার সুবিধা লাইসেন্সিংয়ের, যে আপনার যেই প্রোডাক্টটা হয়তো আপনার কান্ট্রিতে চলবে না, এটা অন্য কান্ট্রিতেও চলতে পারে। সো আপনার কান্ট্রিতে চলবে না দ্যাট ডাজন্ট মিন যে আপনি প্রোডাক্টটা শেষ, ওটা আপনার বানানো বন্ধ করে দিবেন। আপনি বানাবেন না, আপনি লাইসেন্স দেন, অন্য কেউ বানাবে যেই কান্ট্রিতে ওটা চলবে, ওটাই লাইসেন্স দিয়ে দিবেন, আপনারটা নাম ইউজ করে তারা ওই প্রোডাক্টটা বানাবে। কোকাকোলার হচ্ছে 150টা হচ্ছে তাদের আছে, তারা হচ্ছে অপারেট করে ওভার 150 কান্ট্রিজ, বাট দে হ্যাভ 300-500 মোর দ্যান 3500 বেভারেজ অ্যান্ড হচ্ছে স্টিল ড্রিঙ্কস। আপনারা কয়টা দেখেছেন কোকাকোলার বলেন? 3500-এর মধ্যে তাদের বেভারেজও আছে, দে হ্যাভ বেভারেজ অ্যান্ড অলসো স্পার্কলিংস, সফট ড্রিঙ্কস। আপনারা কয়টা বলতে পারবেন যে কোকাকোলার এটা ব্র্যান্ড? হ্যাঁ, তার মানে বাংলাদেশে নাই ওটা, বাট অবভিয়াসলি তাদের বাহিরের কান্ট্রিতে, তাদের ফ্রান্স, জার্মানিতে দে হ্যাভ অ্যালকোহল বেভারেজ, যেটা হচ্ছে আমাদের কান্ট্রিতে নাই। সো আপনারা কখনো জানেই না, দেখবেন না, কিন্তু তাদের 3500 এরকম ব্র্যান্ড, তাদের ব্র্যান্ড নেমে 3500 প্রোডাক্ট আছে তাদের আন্ডারে। ফ্লেভার আছে ওদের, কিন্তু অনেক ধরনের ফ্লেভার্ড আছে। বাইরের কান্ট্রিগুলোতে দেখবেন কোকাকোলা অনেক ফ্লেভার্ড জুসও আছে। হ্যাঁ, তার মানে এরকম অনেক প্রোডাক্ট দেখবেন, হতে পারে যে ওটা আপনার কান্ট্রিতে চলে না, দ্যাট ডাজন্ট মিন যে অন্য কান্ট্রিতে চলবে না। সো আপনি লাইসেন্স দিয়ে দিবেন, সেটা ওই কান্ট্রিতে তারা বানাবে, সিম্পল। সো আপনার বিজনেস তো চলছে, রাইট? আপনার তো প্রোডাক্টটা বন্ধ করে দিতে হচ্ছে না। সো দিস ইজ দ্য মেইন, ইয়েস, হ্যাঁ, এটাই তো। তার মানে কি ওরা কি এটা বন্ধ করে দিবে? মার্কেট ওখানে নাই, তার মানে এটা না যে মার্কেট এখানে থাকবে না।
এরপরে আমাদের হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, তো তাহলে কি দিজ আর অল অ্যাডভান্টেজ, অবশ্যই প্রজ অ্যান্ড কনস দুটোই থাকে সব জায়গায়। এখানকার মেইন ডিসঅ্যাডভান্টেজটা কি কি মনে হয়? যেমন ফ্লেক্সিবিলিটি অবশ্যই, যেমন হচ্ছে যে আপনি চাইলেই হচ্ছে আপনার কোয়ালিটি কিন্তু ডিটারেট করতে পারবেন না, আপনার কিন্তু সার্টেন রুলস ফলো করতে হবে, যেহেতু আপনি একটা কন্ট্রাক্টে গিয়েছেন, সো তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার ওই কন্ট্রাক্ট অনুযায়ী আপনার মানতে হবে। দেন আরেকটা প্রবলেম কি, ইউ উইল বি শেয়ারিং প্রফিট, নো ম্যাটার হাউ মাচ ইউ মেক প্রফিট, ইউ হ্যাভ টু শেয়ার আ পার্সেন্টেজ আর রয়্যালটি। সো এটা একটা বার্ডেন যে আপনি অনেক প্রফিট করলেও দিস ইজ নট অল ইয়ার্স, আপনার কিন্তু প্রফিটটা শেয়ারিং করতেই হবে। সো এইখানে হচ্ছে একটা প্রবলেম হয়। আরেকটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে দ্যাট ইজ হ্যাঁ, সো একটা কম্পিটিশন চলে আসে। সো আপনি কিন্তু আপনার হচ্ছে যে কম্পিটিটর দে আর অলরেডি এক্সিস্টিং, লাইক ডোমেস্টিক যারা বিজনেস আছে তাদের কিন্তু এটা ইউ আর গিভিং আ বিগ কম্পিটিশন। আপনি তো লাইসেন্সিংটা কম দামে নিয়ে এসেছেন, একটা রয়্যালটি দিয়ে, সেলসের উপর রয়্যালটি দিয়ে নিয়ে আসছেন আপনি। আর যে মানুষটা নিজে এখানে ইন্ডাস্ট্রি ক্রিয়েট করেছে, এখানে লেবার কস্ট দেয়, এখানে র মেটেরিয়াল, এখানে ট্যাক্স পে করে সে প্রোডাক্ট বানিয়ে সেল করে, সো অবভিয়াসলি আপনার ওটার জন্য কস্ট বেশি লাগবে না, কিন্তু মানুষ যত কম প্রোডাক্ট টাকায় পেলে সেটাতেই চলে যাবে, লাইসেন্সিংয়ে যে প্রোডাক্টটা কমে পাচ্ছে সেটাই কিনছে, ডোমেস্টিক প্রোডাক্ট নিচ্ছে না। সো আপনার কিন্তু অলরেডি কম্পিটিশনটা নষ্ট হয়ে যাচ্ছে, ডোমেস্টিক কম্পিটিশন, ডোমেস্টিক বিজনেসটা নষ্ট হয়। আরেকটা সমস্যা হয়, আপনি যখন লাইসেন্সিং নিয়ে আসলেন, ফরসে হচ্ছে আপনি যে বললাম যে ক্যালভিন ক্লিনের নিয়ে আসছেন, আপনি অনেক বছর, 5 বছর 10 বছর তার সাথে কাজ করতে করতে ইউ নো অলরেডি এভরিথিং অ্যাবাউট দেয়ার অপারেশনস, রাইট? হাউ দে মানে কস্ট কাট, দে প্রফিট মার্জিন, লেবার কীভাবে করে পায়, কোন ডিজাইনটা ফলো করে, করতে করতে আপনি কিন্তু একদিন কপি করা শুরু করবেন। তখন আপনি লাইসেন্সিং বাদ দিয়ে দিবেন, আপনি নিজের নামে একটা কোম্পানি করে নেবেন, হুইচ ইজ বেটার দেন ক্যালভিন ক্লেন। আপনি তাদের মার্কেটটা যাচাই করে তাদের মতো করে আপনি নতুন ব্র্যান্ড দিয়ে দিলেন। তখন কি হলো, আপনার জিনিসটা কপি হয়ে গেল না? এখন এটা তো আপনি লিগালি কোনো মামলা করতে পারবেন না। প্রোডাক্ট আপনার মতো হয়েছে, নেম ডিফারেন্ট, সব কিছু ডিফারেন্ট, আপনি কীভাবে প্রমাণ করবেন যে এটা আপনার টেকনোলজি ফলো করা? সো এটাই হচ্ছে আরেকটা সমস্যা লাইসেন্সিংয়ের। যারা লাইসেন্সিং দেয় তাদের এটাও মাথায় রাখতে হবে যে আপনার জিনিসটা কপি হতে পারে। সো এটার বেস্ট পলিসি হচ্ছে যে ইউ উইল বি আপডেটিং ইউর প্রোডাক্ট, আপনি আপনার প্রোডাক্টটা আপডেট করতে থাকবেন, ডিজাইন আপডেট করতে থাকবেন, ভ্যালু এডিশন করতে থাকবেন, যেন সেটা পুরান না হয়ে যায়। এছাড়া দেয়ার ইজ নো অপশন, অ্যাকচুয়ালি কপি হবেই, এটাই স্বাভাবিক। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স কেউ এর আগে শুনেছেন? হোয়াট ইজ ইট, দ্য টার্ম? মেইনলি হচ্ছে যখন দুই বা হচ্ছে ততোধিক কোম্পানি, 2 or more company, they join together for a certain period of time for a special agreement for their mutual benefit, then we will be calling this a strategic alliance. আপনার দুইটা ইন্ডিভিজুয়াল এন্টিটি, ইউ আর জয়নিং ফর এ স্পেশাল প্রজেক্ট অর এ স্পেশাল এগ্রিমেন্ট, যে আপনারা দুইজন মিলে একটা আপনি মানে একটা অ্যাসাইনমেন্ট নিলেন যে আমি হচ্ছে 5 বছর আপনার সাথে এই বিজনেসটা করবো পার্টিকুলারলি। সেটা কেন করবেন? কারণ আমাদের মিউচুয়াল বেনিফিটটা আছে। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের মেইন পার্টি হচ্ছে দ্য নো ম্যাটার হোয়াট ইউ ডু, ইউ হ্যাভ টু হ্যাভ মিউচুয়াল বেনিফিট, ইউ হ্যাভ টু গেইন মিউচুয়াল বেনিফিট, তখনই ওটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হবে। সো অনেক সময় দেখা যাচ্ছে না যে অনেক অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি আপনার এরকম একটা পার্টনারশিপ করে নেয় যে 5 বছর আপনার সব অ্যাডভার্টাইজমেন্ট তারা করবে, ইন রিটার্ন হচ্ছে একটা হচ্ছে আপনার লয়্যালটিটা থাকে, আপনার অ্যাডভার্টাইজমেন্টই সে কভার করবে, আর আপনাকে হচ্ছে সে মোটা অঙ্কের একটা কমিশন দিবে, সেই এরকম টাইপের কিছু থাকে। যেমন হচ্ছে আপনার এখানে দেখেন বলা হচ্ছে ফেডেক্স ট্রেড নেটওয়ার্ক আর হচ্ছে ফ্রিজ কোম্পানিজ লিমিটেডের। সো এই এয়ারলাইন্স কোম্পানি কী করলো, তারা চিন্তা করলো যে ফেডেক্স আমরা ফ্রিজ কোম্পানিজ মানে ইয়া থেকে আমরা হচ্ছে তাদের নেটওয়ার্কটা নিব। তো তাদের সাথে একটা কন্ট্যাক্ট করা হলো যে আপনার এয়ারপ্লেনে হচ্ছে যেই কেবল চ্যানেল থাকে, অনেক টিভির অনেক চ্যানেল থাকে, সো অনেক সময় দেখা যায় টিভি চ্যানেল ক্লিয়ার আসে না, বা হচ্ছে সাউন্ড ভালোভাবে শোনা যায় না, বা যেই চ্যানেল কাস্টমাররা চাচ্ছে ওরকম থাকে না। তো তাদের সাথে কন্ট্যাক্ট করা হলো যে আপনারা হচ্ছে আমাকে আমি যখন ইয়ারে যাব তখন ইউ উইল প্রোভাইড মি দ্য বেস্ট সার্ভিস, নেটওয়ার্কিং সার্ভিসটা দিবেন। সো আপনার সাথে আমার 5 বছরের একটা কন্ট্যাক্ট, এই 5 বছরে আমি হচ্ছে আপনাকে অন্য কোম্পানি ধরেন যে আপনাকে ধরেন 5% দেয়, বাট আমি আপনাকে দিব হচ্ছে 10%। সো আপনি আমাকে ছাড়া, আমার কোম্পানি ছাড়া অন্য কারোর সাথে আপনি তাহলে কাজ করবেন না, একদম এক্সক্লুসিভলি ইউ উইল ওয়ার্ক ফর মাই কোম্পানি অনলি, যে আমাকে শুধু নেটওয়ার্কটা এ ক্লাস আপনি প্রোভাইড করবেন। সো এরকম টাইপের কন্ট্রাক্ট থাকে। তারপর আপনার হচ্ছে স্টারবাক্সের যেমন ইন্ডিয়ার সাথে হয়েছে, ইন্ডিয়ার সাথে স্টারবাক্সের একটা এরকম কন্ট্রাক্ট হয়েছে যে আপনার ইন্ডিয়া বেসড হচ্ছে যে টাটা কোম্পানি আছে তারাও কিন্তু কফি বানায়, রাইট? সো স্টারবাক্স কী করবে, ইন্ডিয়া থেকে হচ্ছে কফি বিনস নিবে,
আর ইন্ডিয়ার এটাতে লাভ কী হলো, তাহলে তারা এইভাবে প্রমোট করবে যে স্টারবাকস দে আর ইউজিং আওয়ার কফি বিনস, তাই না? স্টারবাকস হচ্ছে নাম্বার 1 ধরা হয় যে নাম্বার 1 দ্য কফি মেকার, সো ওরা আমাদের কফি বিন ইউজ করছে। হ্যাঁ, ইন্ডিয়া থেকে কফি বিনস নিয়ে মেক করবে। আর তাদের স্টারবাকস কি করবে, স্টারবাকসকে কি সুবিধা দেওয়া হয়েছে, তাদেরকে হচ্ছে ইন্ডিয়ার বিভিন্ন ধরনের বড় বড় হোটেলগুলো আছে যে রিটেল স্টোরে, সেখানে হচ্ছে তাদের আউটলেট করতে দেওয়া হবে স্টারবাকসের। আর সেইখানে আউটলেটটা তাদেরকে কম কস্টে দেওয়া হবে। নর্মালি বাইরের কোনো কোম্পানি যখন ইনভেস্টমেন্ট করে তখন কিন্তু সব ট্যাক্স, হাই ট্যাক্স পে করতে হয়, কিন্তু তাদেরকে ট্যাক্স ব্রেক দেওয়া হবে সেখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের জন্য। এই জন্য তারা হচ্ছে এখানে আসছে। সো এইটা হচ্ছে তাদের এই ধরনের স্ট্র্যাটেজিগুলো করা হয় যেটাতে মিউচুয়াল বেনিফিট থাকবে। যদি আপনি ধরেন আপনার কন্ট্রাক্টটা 5 বছরের জন্য করা হলো, এখন আপনার যদি মনে হয় যে আপনার বিজনেসটা ভালো যাচ্ছে, দেন ওয়াই নট, ইউ উইল রিঅ্যাসাইন ইট, রাইট? আপনি আবার এটা সুন্দর করে দেখা যাচ্ছে যে এগ্রিমেন্টটা আবার রিনিউ করবেন। আর যদি না হয় তাহলে আপনি 5 বছর পর আপনার কন্ট্রাক্ট শেষ, তার মানে দুই রাস্তায় আপনি আবার আরেকজনের সাথে এগ্রিমেন্ট করতে পারেন। হ্যাঁ, এখন স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স কিন্তু নট অনলি ইটস জাস্ট যে আপনার প্রমোশন বেসিসে হবে এরকম না, এমনও হয় যে আপনার দুইটা কোম্পানি মিলে একটা নতুন বিজনেসও করতে পারে সামটাইমস, যে দুইজন মিলে হচ্ছে নতুন একটা প্রোডাক্ট আনলো, সো আপনারও শেয়ার থাকবে তারও শেয়ার থাকবে। এটা খুব কম ক্ষেত্রেই হয়, ম্যাক্সিমামই হয় হচ্ছে প্রমোশন বেসিসে হয়, বা দুইজন মিলে হচ্ছে যে আমি আমার কান্ট্রিতে তোমাকে আউটলেট করতে দিলাম, তাহলে তুমি আমার এখান থেকে হয়তো লেবার নিবা। এরকম অনেক সময় থাকে না যে আমি দেখবেন যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে এগুলো খুব বেশি হয়, যে বাহিরের যখন কোনো বড় কোম্পানি আমাদের এখানে আসে তখন তাদেরকে বলা হয় যে হ্যাঁ কোনো সমস্যা নেই, তোমরা ট্যাক্স ব্রেক পাবা, 5 ইয়ার্সের ট্যাক্স ব্রেক পাবা, আমাদের এখানে বিজনেস করতে পারবা, বাট শর্ত হচ্ছে আমাদের এখান থেকে আমাদের নিজস্ব র মেটেরিয়াল দিয়ে কাজ করতে হবে আর আমাদের লেবার নিতে হবে। তাহলে এটা কান্ট্রির কী হয়, কান্ট্রির আনএমপ্লয়মেন্ট রেটটা কমে যায়, র মেটেরিয়ালটা কাজে লাগছে, সেখান থেকে কিনছে, তাদের এখান থেকে প্রফিট আসে, আর তাদের লাভটা কি হয়, তারা ট্যাক্স ব্রেক পেয়ে এখানে বিজনেস করছে, সো এখানে একটা ভালো অ্যামাউন্ট অফ তারা প্রফিট মেক করতে পারে। হ্যাঁ, সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। শর্ট টার্মের জন্য হয়, লং টার্মের হয়ে যায়, ডিপেন্ডস। কোনটা? ইউএস বাংলার ফ্লাইটের সাথে, হ্যাঁ, ও আচ্ছা, প্যাকেজে অবভিয়াসলি এটা একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স না, বিকজ তাদের সাথে তো হোটেল ট্যুরের সাথে তাদের একটা প্যাকেজ হয়েছে, তাই না? অবশ্যই দে আর শেয়ারিং প্রফিট, না হলে তারা কেন করলো? হোটেল ট্যুরে ওদের বলেছে যে তুমি যারা ইউএস বাংলার ক্লায়েন্ট থাকবে তাদেরকে তুমি এটা অফার করবা, আর হোটেল ট্যুরেতে যারা যাবে তাদেরকে হচ্ছে ইউএস বাংলাই রেফার করা হয়, তার মানে কি তারা দে আর প্রমোটিং দেয়ার ব্র্যান্ডস, রাইট? সো এটা কিন্তু তাদের মিউচুয়াল এক ধরনের বেনিফিট। সো এটা দিস ক্যান বি ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। এখন আমাকে বলেন তো স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? গভর্নমেন্ট নর্মালি করে না, দিস আর ফর আপনার নট ফর পাবলিক, প্রাইভেট অর্গানাইজেশনস মেইনলি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। সামটাইমস হতে পারে। আচ্ছা, এটার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি মনে হয়, কি হতে পারে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের? কিন্তু কি ফার্স্টেরটাই হচ্ছে যে হ্যাঁ, তো আমার অনেকগুলো এখানে অ্যাডভান্টেজ আছে। ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার রিস্ক মিনিমাইজেশন হয়, ঠিক আছে? সো আপনি হয়তো ওই জানেন না, আপনি অন্য একটা কান্ট্রির একজনের সাথে হচ্ছে একটা বিজনেসের সাথে আপনি অ্যালায়েন্স করলেন, যেমন হচ্ছে আপনার এই যে স্টারবাকস আর হচ্ছে আপনার ইয়ার মধ্যে যেটা করলো টাটার মধ্যে, দে ডোন্ট নো অ্যাবাউট দ্য ইন্ডিয়ান মার্কেট, রাইট? সো ওরা ডিরেক্টলি এখানে এসে একটা ইনভেস্টমেন্ট করবে, এখানে একটা কফি শপ ওপেন করবে, এটা একটা হিউজ ইনভেস্টমেন্ট না? সো প্রথমে তাদের সাথে অ্যালায়েন্স করে নিল, অ্যালায়েন্স করে যদি আসে তাহলে কি রিস্কটা 50-50, প্রফিট শেয়ারিংটা 50-50, ইনভেস্টমেন্টটা তো 50-50 হচ্ছে। সো এটা একটা আবার মার্কেটে কুইক এন্ট্রি নিতে পারছে তারা। আপনি একজনের সাথে পার্টনারশিপ করে আসলেন আর আপনি নিজে থেকে গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নিয়ে ট্যাক্স দিয়ে তারপর আপনি আসবেন, ইট উইল টেক আ লং টাইম। আবার আরেকটা অ্যাডভান্টেজ কি হতে পারে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের? একটা তো গেল হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট কম লাগে, আমাদের হচ্ছে আমরা প্রফিট শেয়ার করি, আমাদের মার্কেটে হচ্ছে কুইক অ্যাক্সেস থাকে। আরেকটা কি হতে পারে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে? তার মানে হচ্ছে আমাদের রিস্কটাও শেয়ারিং হয়, রাইট? আরেকটা কি হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা
অন্যজনের টেকনোলজিটা অ্যাভেল করতে পারছি না, র মেটেরিয়াল অ্যাভেল করতে পারছি, ফোর্সে আপনার অর্গানাইজেশনটা একটু উইক অর্গানাইজেশন, আর একটা জায়েন্ট অর্গানাইজেশনের সাথে আপনি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করলেন, সো ইউ আর গেইনিং দেয়ার অ্যাডভান্টেজ অলসো, রাইট? তাদের টেকনোলজিও তো আপনি ইউজ করছেন বিকজ ইউ আর ওয়ান নাও, সো আপনার ওই টেকনোলজি আপনি অ্যাভেল করতে পারছেন, সো এটা দিস ইজ আ হিউজ অপরচুনিটি। এটা হচ্ছে এক ধরনের হতে পারে। প্রোডাক্ট সার্ভিসটাও বেটার হবে। মেইনলি এখন তাহলে আমাদের ডিসঅ্যাডভান্টেজটা কোথায়? মেইন ডিসঅ্যাডভান্টেজই হয় হচ্ছে প্রথমত যে আপনার তো প্রফিট যেহেতু শেয়ার করছেন, তার মানে কি আপনার ডিসিশন মেকিং পাওয়ারও শুধু আপনার না, সো আপনি চাইলেই আপনি ডিসিশন নিতে পারবেন না, ডিসিশন মেকিং দুজনের হয়, রিস্ক বেয়ারিং যেহেতু দুজনের হয়, প্রফিট শেয়ারিং, সো আপনার এখানে প্রফিট মার্জিনও কমে আসে, প্লাস হচ্ছে ডিসিশন মেকিং অনেক টাইম লাগে, কারণ ডিসিশন দুই কোম্পানি যাদের সাথে অ্যাসাইন করেছেন তারাই নেয়। আরেকটা প্রবলেম হয়, আপনি যখন অন্য কোনো কান্ট্রির সাথে যাবেন স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে, সেখানকার গভর্নমেন্টসের অনেক রুলস রেগুলেশন মানতে হয়, সো ওইখানে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যদি পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকে তো আপনি ওখানে বিপদে পড়ে যাবেন, কারণ লোকাল কোম্পানিকেই আলটিমেটলি হচ্ছে তারা প্রেফারেন্স দিবে রাদার দেন আ ফরেন কোম্পানি, সো তখন দেখা যাবে যে আপনার কন্ট্রাক্টের ওরা আর ভ্যালু দিবে না, আপনার অনেক সময় প্রবলেমে পড়তে পারেন, সো এরকম টাইপের কিছু প্রবলেম হতে পারে। ম্যাম যেমন বলছিলাম যে ইন্ডিয়ান মার্কেটে কথা বা বাংলাদেশের মার্কেট বা সাউথ এশিয়ান মার্কেট কথা বলছি, তারা তো সহজে ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো তারা অ্যাক্সেস করতে পারবে, হ্যাঁ, ঢুকতে পারবে। পরবর্তীতে দেখা যাবে যে গভর্নমেন্ট যদি কোনোভাবে জানতে চাচ্ছে ইন্টারন্যাশনাল একটা কোম্পানি ইয়াতে অ্যাক্সেস করছে, তখন কিন্তু চাইলে তারা একটা রেস্ট্রিকশন, হ্যাঁ, অনেক ধরনের গভর্নমেন্ট চাইলে অনেক ধরনের ল ইম্পোজ করতে পারে, তখন তো তাদের জন্য এখানে সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে যদি আপনার ওইখানে মানে আপনার কালচারটা ফ্রেন্ডলি না থাকে বা গভর্নমেন্ট পলিসিগুলো যদি ইজি না থাকে, সো তখন একটা প্রবলেমে পড়তে পারে। আরেকটা দেখেন এখানে যেমন বলা হচ্ছে যে কোন ধরনের প্রবলেমে, বিপি হচ্ছে আপনার ইউএস বেসড একটা কোম্পানি, ওদের প্রবলেম হচ্ছিল রাশিয়াতে যে, সো তারা অনেক দিন ধরে হচ্ছে একটা খুব ভালো ডিল দেখেছিল যে সেখানে ইনভেস্ট করবে, বাট পরে যে কি হচ্ছে যে রাশিয়ার ওই পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে বা কিছু কালচারাল ইস্যুর কারণে তারা ওই জায়গায় ডিলটার অ্যাভেল করতে পারে নাই, সো এরকম কিছু পলিটিক্যাল রিজনও থাকে বা কালচারাল ইস্যুসের কারণে যে আপনি লুক্রেটিভ অফার থাকলেও আপনি ওই কোম্পানির সাথে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করতে পারছেন না, কারণ ওখানকার গভর্নমেন্ট আপনাকে হয়তো সাপোর্ট দিচ্ছে না, আপনি জানেন যে আপনি ওখানে যে সার্ভাইভ করতে পারবেন না, হ্যাঁ সাপোর্ট আপনাকে দিবে না, কোম্পানি দিচ্ছে সাপোর্ট বাট গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে না। আচ্ছা, এরপর আরেক ধরনের আমাদের আছে, দ্যাট ইজ আওয়ার জয়েন্ট ভেঞ্চার। জয়েন্ট ভেঞ্চারের বেসিক আপনার ক্যারেক্টারিস্টিক্সটা কি? হোয়াট ইজ দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ আ জয়েন্ট ভেঞ্চার অর্গানাইজেশন? দে আর জয়েন্ট ভেঞ্চার বাট মানে হাউ, মানে তাদের বেসিক ক্যারেক্টারিস্টিক্সটা কি? যৌথ মালিকানা বুঝলাম। আচ্ছা, তার মানে এটা কি দিস ইজ আ পার্টনারশিপ? ইজ দিস আ ওন পার্টনারশিপ? জয়েন্ট ভেঞ্চারটা কি এরকম যে আপনার দুইটা কোম্পানি এক হয়ে, আমি হচ্ছে বিজনেস করছি, দুইটা কোম্পানি এখন হচ্ছে এক হয়ে গেছে মানে ফুললি? আচ্ছা, নর্মালি দেখেন আমরা মার্জার বলি না, যে বিজনেসে হয় মার্জার অ্যাকুইজিশন হয়, হোয়াট ইজ মার্জার? হ্যাঁ, ওটার সাথে মার্চ করে নেয়, মার্চ মানে কিন্তু ফুললি কিনে নেওয়া না, আপনি যেটা বললেন কিনে, দ্যাট ইজ অ্যাকুইজিশন। বড় একটা পাওয়ারফুল কোম্পানি একটা যেটা লো প্রফিটেবল কোম্পানিকে কিনে নিল, রাইট, দ্যাট ইজ কল অ্যাকুইজিশন। মার্জার ইজ ওয়েন যে আপনি দুইটা কোম্পানি মিলে একটা নতুন কোম্পানি ক্রিয়েট করছেন, মানে দুইটা কোম্পানি, বা আপনি হতে পারে যে এমন যে আপনার প্রফিটটা 60% আরেকজনের 40%, সো 60% যেহেতু আপনার, সো আপনি আপনার নামটাই রাখলেন। আবার অনেক সময় হতে পারে দুইজন 50-50 হয়ে জয়েন করে তাদের পুরান কোম্পানির নাম ছেড়ে দিয়ে নতুন একটা কোম্পানি জয়েন করলো। বাট জয়েন্ট ভেঞ্চার ইজ when two individual entities, when two individual organization will create a third business or third organization, that would be called a joint venture. তার মানে আপনারা দুইটা অলরেডি ইন্ডিভিজুয়াল দুটো অর্গানাইজেশন আছেন, সো ইউ হ্যাভ ইউর ওন অপারেশন, ওন বিজনেস প্ল্যান, ওন কাস্টমার বেস, বাট আপনারা দুইজন এক হয়ে নতুন একটা বিজনেস ক্রিয়েট করছেন, দ্যাট উড বি কল জয়েন্ট ভেঞ্চার। এটা প্রজেক্ট বেসিসে হতে পারে, এটা স্পেসিফিক টাইম বেসিসে হতে পারে, বা এটা সবসময় চলতেও পারে, যে এমন যে সবসময় চলবে।
এখানে যেরকম হচ্ছে আপনার জেনারেল মিলস আর নেসলের মধ্যেই কন্ট্রাক্টটা হয়েছে। জেনারেল মিলস অ্যান্ড নেসলে, দিজ আর টু ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনস, ইউএস বেস কোম্পানি। সো ওদের কিন্তু নিজস্ব মার্কেট আছে, নিজস্ব কাস্টমার বেস আছে, সব কিছুই আছে। বাট দে ক্রিয়েটেড আ থার্ড কোম্পানি, সিরিয়াল প্ল্যানেটস ওয়ার্ল্ড ওয়াইড। কেন? তারা চেয়েছিল যে নেসলের তাদের সাপ্লাই চেইন নেটওয়ার্কিং ইজ ভেরি স্ট্রং, তাদের ব্র্যান্ড নেমটা সবাই চিনে। আর জেনারেল মিলসের হচ্ছে তাদের সিরিয়াল মেকিং টেকনোলজিটা ইজ বেটার দেন আদার্স, আর ওটার কোয়ালিটিটা অনেক ভালো, কিন্তু তাদের ওরকম নেটওয়ার্কিং নাই, ব্র্যান্ড নেম নাই। এই জন্য তারা চেয়েছে কি যে আমি যদি নেসলের সাথে এক হয়ে একটা সেপারেট কোম্পানি ক্রিয়েট করি, নেসলের লাভ কি, নেসলে দে ক্যান নট মেক সিরিয়ালস, তাদের সিরিয়াল মেকিং টেকনোলজি নাই। জেনারেল মিলস থেকে দে উইল টেক দ্য টেকনোলজি, অ্যান্ড আপনার নেসলে থেকে তারা কি নিবে, সে সাপ্লাই চেনটা ইউজ করবে। সো দুইটা মিলে তারা একটা থার্ড কোম্পানি ক্রিয়েট করলো, দ্যাট ইজ আওয়ার সিরিয়াল প্ল্যানেটস ওয়ার্ল্ড ওয়াইড। থার্ড কোম্পানি দ্যাট ইজ দেয়ার জয়েন্ট ভেঞ্চার। কিন্তু তাদের কিন্তু সেপারেট কোম্পানি আছে, সেপারেট কোম্পানি কাস্টমার বেস আছে, সেখানেও প্রফিট মেকিং করছে। ইটস নট লাইক যে তারা সব কিছু এক করে ফেলেছে, নো, দোজ টু বিজনেস আর সেপারেট। বাট নতুন যে থার্ড বিজনেস তারা ক্রিয়েট করলো, দ্যাট ইজ দেয়ার জয়েন্ট ভেঞ্চার। ইয়েস, একটা হয়তো আমার কাছে যে জিনিসটা আছে মানে দুইজনের কাছে ডিফারেন্ট দুইটা জিনিস আছে, যে দুইটা এক হলে একটা বিজনেস আমি করতে পারতেছি, এটা এক। সো দুইজনের বিজনেস, ওনার বিজনেস আমি ইউজ করলাম, আমারটা উনি ইউজ করলো, হ্যাঁ, কিন্তু দিস ইজ নট স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, রিমেম্বার স্ট্র্যাটেজি। আচ্ছা একটু হ্যাঁ বলেন। আমি রিসেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে একটা এক্সাম্পল দিয়ে একটু বোঝানোর চেষ্টা করব। যে সানোফি এটা এমএনসি ছিল, এটা বাংলাদেশ থেকে অপারেশন ক্লোজ করে দিয়ে গেছে, বেক্সিমকো এটা কিনে নিয়েছে, এখন এটা একটা ডিফারেন্ট নাম। এটা কি আমরা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বলবো? দ্যাট ইজ অ্যাকুইজিশন। হ্যাঁ, অ্যাকুইজিশন, এটা কিনে নিয়েছে, টোটালি কিনে নিয়েছে, দ্যাট ইজ টোটালি অ্যাকুইজিশন। আপনি কিনে নিয়েছেন, তার আর ইন্ডিভিজুয়াল কোনো অস্তিত্ব নেই, কোনো আইডেন্টিটি নেই, ডাজন্ট ম্যাটার। আপনি কিনে নিয়েছেন, ইউ ক্যান ইউজ দেয়ার নেম, ইউ ক্যান ইউজ ইউর নেম, ডাজন্ট ম্যাটার। বাট ইফ আপনি যেহেতু কিনে নিয়েছেন, দিস ইজ পিওর অ্যাকুইজিশন, আর এটা অ্যাকুইজিশনই হবে, এটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সও হবে না, এটা জয়েন্ট ভেঞ্চারও হবে না। ওদের তো আসা যাবে না, সানোফি তো সেল করে দিয়ে চলে গেছে, এরপর আপনি যা মন চায় করেন, ডাজন্ট ম্যাটার। কন্ট্রাক্ট তো এরকম না যে আপনার হচ্ছে এটা লাইসেন্সিং তো না, আপনি তো পুরোটা সেল করে দিয়ে চলে গেছেন, এরপর সে ব্র্যান্ড নেম রাখুক না রাখুক, প্রোডাক্টের কোয়ালিটি যা মন চায় করুক, ইটস আপ টু দেম, বিকজ এটা তারা কিনে নিয়েছে। দ্যাট ইজ কল্ড হচ্ছে আওয়ার অ্যাকুইজিশন। আর আমার মার্জার হচ্ছে যখন দুইটা কোম্পানি মিলে, যেমন হচ্ছে আপনার একদম একভাবে হয়ে কাজ করবে, ঠিক আছে, আলাদা কোনো তাদের থার্ড কোম্পানি থাকবে না। রবি এয়ারটেল এখন এক হয়ে গেছে না, ওদের তো দে আর নট ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনস, রাইট, দে আর ওয়ান সিঙ্গেল অর্গানাইজেশন, তারা এখন মার্জ করে ফেলেছে, দিস ইজ মার্জার। প্রফিট শেয়ারিং সেম হয়, তাদের ইনভেস্টমেন্ট সেম, তাদের লাভ লোকসান যা আছে, রিস্ক শেয়ারিং সব সেম। জয়েন্ট ভেঞ্চারের কোনটা হয়, সনি এরিকসন, সনি এক্সপিরিয়া, দিজ আর জয়েন্ট ভেঞ্চার। ওরা কিন্তু ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন, এক হয়েছিল আবার আলাদা হয়ে গেছে, এক হয়ে তারা প্রোডাক্ট প্রডিউস করতো, থার্ড কোম্পানি ছিল, মানে সনি আর এরিকসন মিলে সনি এরিকসন ছিল, সনি এরিকসন আলাদা ব্র্যান্ডও কাজ করতো, একসাথে মিলে সনি এরিকসন জয়েন্ট ভেঞ্চার করেছিল, তাদের একটা কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্টের মেয়াদ শেষ, তারা আলাদা হয়ে গেছে। সনি অ্যান্ড আপনার হচ্ছে এক্সপিরিয়া দুইজন মিলে থার্ড কোম্পানি জয়েন করেছিল, তাদের কন্ট্রাক্ট শেষ, তারা আলাদা হয়ে গেছে। দিস আর টু ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনস ক্রিয়েট একটা থার্ড অর্গানাইজেশনস, জয়েন্ট ভেঞ্চার। আর স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হচ্ছে শুধুমাত্র একটা স্পেশাল পার্টনারশিপ মিউচুয়াল বেনিফিটের জন্য, নাথিং দ্যান দ্যাট। ওখানে কোনো প্রফিট শেয়ারিংয়ের বিষয় নাই, কোনো রিস্ক শেয়ারিংয়ের না, ওরকম না যে আপনার 50-50 ইনভেস্টমেন্ট থাকতেই হবে। বাট জয়েন্ট ভেঞ্চারে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট থাকতে হবে, 50-60 থাকুক, 40-60 থাকুক, ওই অনুযায়ী আপনার হচ্ছে প্রফিট শেয়ারিংটা হবে। ইনভেস্টমেন্ট থাকতে হবে, আপনার হচ্ছে বলেন, লেবার বলেন, তারপর হচ্ছে টেকনোলজি, সবই হচ্ছে আপনার কিছু না কিছু দিতে হবে, একটু কম বেশি, বাট ইনভেস্টমেন্টটা থাকতেই হবে জয়েন্ট ভেঞ্চার, ঠিক আছে। আর মার্জারে তো আপনি দুইটা মিলে এক হয়ে গেছেন, এখন আপনার সব অপারেশনই সেম, ডিসিশন একসাথে নেবেন, সব কিছুই একসাথে নেবেন, দুইটা মিলে একটা অর্গানাইজেশন হয়ে গেছে অলরেডি। আর জয়েন্ট ভেঞ্চার দুইটা ইন্ডিভিজুয়াল কোম্পানি মিলে একটা থার্ড কোম্পানি করলো। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হচ্ছে স্পেসিফিক একটা কন্ট্রাক্ট শুধুমাত্র, নাথিং দ্যান দ্যাট। অ্যাকুইজিশন হচ্ছে একটা হাই পাওয়ারফুল কোম্পানি যখন একটা লো কোম্পানিকে কিনে নিয়েছে, দ্যাট ইজ অ্যাকুইজিশন। ক্লিয়ার? কনসেপ্টগুলো কিন্তু মানে একটু মানে শুনলে মনে হয় যে অনেক একই রকম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু একদম ডিফারেন্ট। এক্সাম্পল দিয়ে মনে রাখবেন, তাহলে মনে থাকবে, না হলে এক্সাম্পল দিয়ে মনে রাখলে সব কিছু এক মনে হবে, এক্সাম্পলটা মনে করলেই তখন মনে পড়ে যাবেন যে ও আচ্ছা এটা তো এক্সাম্পল, তার মানে ডেফিনিশনটা এরকম হবে। আচ্ছা স্যার যেহেতু চলে এসেছে, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। আরও কয়েকটা পয়েন্ট ছিল, জি আপনাদের অ্যাটেন্ডেন্স সবার দেওয়া হয়েছে? আচ্ছা ভিডিওটি
আচ্ছা, কেউ আমাকে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিলেন?